আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে অনলাইনে জমি খারিজের আবেদন করতে হয়। অর্থাৎ আপনারা যারা অনলাইনে ইনামজারি কিংবা জমি খারিজের আবেদন করতে চাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি, এবং ইনামজারি করার জন্য কি কি কাগজপত্র প্রয়োজন হবে এবং কত টাকা ফি আপনাকে পেমেন্ট করতে হবে, অ্যান্ড অনলাইনে আবেদনটি সাবমিট করার পরবর্তী প্রসেস কি, এই পুরো প্রক্রিয়াটি নিয়ে ইনশাল্লাহ আমি আজকে আপনাদের সাথে আলোচনা করব। আই হোপ আপনি যদি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি কন্টিনিউ করেন তাহলে আপনি হাতে থাকা একটি মোবাইলের মাধ্যমে অনলাইনে ঘরে বসে আপনার কাঙ্ক্ষিত জমির ইনামজারি কিংবা জমি খারিজের আবেদনটি করে নিতে পারবেন। তবে মূল প্রসেসটি শুরু করার আগে রিকোয়েস্ট করব, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন, যাতে এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। অলরাইট, ব্যাক টু কম্পিউটার। দর্শক, আপনারা আপনাদের হাতের মোবাইল ফোন অথবা পিসি যে কোনো একটি ব্রাউজার ভিজিট করবেন, অ্যান্ড ভিজিট করে আপনাকে সার্চ বারে টাইপ করতে হবে ল্যান্ড land.gov.bd, এই লিঙ্কটা লিখে সার্চ করতে হবে। তাছাড়া আপনারা আমার ভিডিও ডিসক্রিপশনে লিঙ্কটি পেয়ে যাবেন, লিঙ্কটাতে ক্লিক করবেন, অ্যান্ড ক্লিক করার পরে আপনাকে স্মার্ট ভূমি সেবা এই সাইটটাতে নিয়ে আসবে, এবং আসার পরে আপনি নিচের দিকে স্ক্রল করে মিউটেশন যে সেবাটি রয়েছে মিউটেশন সেবাটাতে আপনাকে ক্লিক করতে হবে। ওকে, ক্লিক করার পর আপনাকে পরবর্তী ধাপে নিয়ে যাবে, অ্যান্ড আসার পরে আপনি ডান পাশে উপরে রেজিস্ট্রেশন নামে একটি বাটন পাবেন। রেজিস্ট্রেশন বাটনটাতে আপনাকে ক্লিক করতে হবে। আমরা এখান থেকে রেজিস্ট্রেশন বাটনটাতে ক্লিক করলাম, এবং ক্লিক করার পর রেজিস্ট্রেশনের যে প্যানেল বা সেকশন সেটা চলে আসবে। এখানে আপনার এনআইডি কার্ডটি লক্ষ্য করে আপনার নিজের নাম ইংরেজিতে ক্যাপিটাল লেটারে লিখতে হবে। তারপর আপনার এটা সচল মোবাইল নাম্বার দিয়ে অ্যাকাউন্টটাকে রেজিস্ট্রেশন করতে হবে। আমরা প্রথমে আবেদনকারী নামটা ক্যাপিটাল লেটারে লিখে দিলাম, তারপর ওনার একটি সচল মোবাইল নাম্বার আমরা এখানে ইনক্লুড করে দিচ্ছি, অ্যান্ড সচল মোবাইল নাম্বারটি ইনক্লুড করার পরে নিচে একটি ক্যাপচা নাম্বার থাকবে, ক্যাপচা নাম্বারটা রিটাইপ করতে হবে। ওকে, মোবাইল নাম্বারটি আমরা টাইপ করে দিলাম। তারপর নিচে যে ক্যাপচা নাম্বারটি রয়েছে সেম আমরা এখানে রিটাইপ করে দিচ্ছি। তারপর নিচে যে সাবমিট বাটনটা রয়েছে এটাতে আপনাকে ক্লিক করতে হবে, এবং ক্লিক করার পর আপনার মোবাইল নাম্বারে 6 ডিজিটের একটি যাচাইকরণ কোড পাঠানো হবে, এবং কোডটা এখানে আপনাকে টাইপ করতে হবে, এবং টাইপ করার পর এখানে সাবমিট কোন যে বাটনটা রয়েছে এটাতে আপনাকে ক্লিক করতে হবে। ওকে, আমরা কোডটি টাইপ করে এখান থেকে সাবমিট কোণের উপরে ক্লিক করব। ওকে, আমরা এখান থেকে ক্লিক করে দিলাম। তারপর আপনার পাসওয়ার্ড সেট করা একটি অপশন চলে আসবে। এখানে আপনাকে মিনিমাম 8 ডিজিটের উপর একটি পাসওয়ার্ড সেট করতে হবে। সেই ক্ষেত্রে একটি ক্যাপিটাল লেটার, স্মল লেটার, নাম্বার এবং স্পেশাল ক্যারেক্টার মিক্স করে ইংরেজিতে একটা স্ট্রং পাসওয়ার্ড এখানে সেট করবেন। তারপর নিচে পাসওয়ার্ড হালনাগাদ কোডের উপরে আপনাকে ক্লিক করতে হবে। তারপর বাম পাশে প্রোফাইল সেকশনের উপর আপনি ক্লিক করবেন। ক্লিক করে প্রোফাইল সেকশনে এসে ভেরিফিকেশন সেকশন থেকে ন্যাশনাল আইডেন্টিটি কার্ডটা ফার্স্ট অফ অল আপনাকে ভেরিফাই করতে হবে। তার জন্য প্রথমে এখানে আপনার এনআইডি কার্ডের নাম্বারটা এখানে টাইপ করতে হবে। তারপর এখানে ডেট অফ বার্থ দিতে হবে, এবং এখানে আমি আরেকটা বিষয় ইনক্লুড করি, শুধুমাত্র যার খারিজ করবেন তার এনআইডি কার্ডটা কিন্তু এখানে ভেরিফাই করতে হবে, অন্য কারো এনআইডি কার্ড ভেরিফাই করলে হবে না। ওকে, ভেরিফাইতে ক্লিক করার পর এখানে আপনার নাম, পিতার নাম, মাতার নাম এখানে দেখতে পারবেন। সেম এখানে যেভাবে থাকবে আপনাকে এখানে সেম টাইপ করতে হবে। এখানে প্রথমে আপনার নামটা ইংরেজিতে থাকবে, তারপর আপনার পিতার নাম, মাতার নাম বাংলায় থাকবে, এখানে সেম আপনি টাইপ করবেন, এবং সঠিকভাবে টাইপ করার সাথে সাথে কিন্তু ডান পাশে দেখেন টিক চিহ্ন উঠে গেছে। তারপর হালনাগাদ এবং যাচাইতে ক্লিক করবেন। তারপর ড্যাশবোর্ড সেকশনে চলে যাবেন, এবং ড্যাশবোর্ড সেকশনে এসে মিউটেশন সেবাটাতে আপনাকে পুনরায় ক্লিক করতে হবে। ওকে, আমরা মিউটেশন সেবাটাতে ক্লিক করলাম, এবং ক্লিক করার পরে আপনাকে যে মিউটেশন আবেদন করার যে মূল প্রসেস সেই প্রসেসটাতে আপনাকে নিয়ে যাবে। ওকে, তারপর আপনি এখানে আবেদনের ধাপসমূহ দেখতে পারবেন, এবং মিউটেশন আবেদনের প্রয়োজনীয় ফি আপনি দেখতে পারবেন, এবং এক্ষেত্রে আবেদন করার জন্য আপনার আবেদন ফি 20 টাকা এবং নোটিশ ফি 50 টাকা, টোটাল 70 টাকা করতে প্রয়োজন হবে। তারপর পরবর্তী ধাপে যাওয়ার পরে আপনি মিউটেশন ফর্ম পূরণ করার পূর্বে 20 টাকা কোড ফি পরিশোধ করতে হবে। তার জন্য আপনি এখান থেকে দুইটা অপশন দেখতে পারবেন। ইতিমধ্যে কোড ফি পরিশোধ করে থাকলে প্রথম অপশনটা সিলেক্ট করবেন, এবং নতুন করে পরিশোধ করতে হলে আপনাকে দ্বিতীয় অপশনটা চুজ করতে হবে। আমরা কোড ফি 20 টাকা পরিশোধ করতে হবে, দ্বিতীয় অপশনটা সিলেক্ট করে আমরা বাকি প্রসেসটা কমপ্লিট করব। এবং এক্ষেত্রে আপনার নামজারিটি যে উপজেলা, অর্থাৎ আপনার জমিটি যে উপজেলা অবস্থান রয়েছে সেই উপজেলা তথ্য এখানে সিলেক্ট করতে হবে। আপনি যে উপজেলার নাম ধরে আবেদন করবেন সেটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন। তারপর আপনার বিভাগ, জেলা, উপজেলা সিলেক্ট করতে হবে।
আমি এখানে বিষয়টা আর একটু ক্লিয়ার করি। আপনার জমিটি যে উপজেলায় রয়েছে সেই উপজেলা তথ্য কিন্তু এখানে দিতে হবে, বিভাগ, জেলা, উপজেলা। আপনার নিজের ব্যক্তিগত তথ্য কিন্তু এখানে দিলে হবে না। তারপর হচ্ছে পরবর্তীতে ক্লিক করবেন। তারপর হচ্ছে আপনার আর মিউটেশন আবেদনের কোড ফির যে ট্র্যাকিং নম্বর সেটা দেখতে পারবেন। তারপর হচ্ছে ইন্টারনেট ব্যাংকিং সিলেক্ট করে অগ্রসরে ক্লিক করলে আপনি হচ্ছে এখান থেকে বিকাশ, নগদ যে কোনো গেটেতে হচ্ছে আপনি কোড ফিটা পেমেন্ট করতে পারবেন। ওকে, আমরা বিকাশের মাধ্যমে হচ্ছে আমাদের কোড ফিটা আমরা পেমেন্ট করে দিচ্ছি। তার জন্য বিকাশ নাম্বারটা বসানোর পরে যখন আপনি কনফার্মে ক্লিক করবেন, আপনার বিকাশ নাম্বারে কিন্তু একটা 6 ডিজিট ওটিপি কোড পাঠানো হবে এবং কোডটা হচ্ছে এখানে আপনাকে টাইপ করতে হবে। অলরাইট, আমাদের বিকাশ নাম্বারে একটা কোড চলে আসছে, আমরা এখানে একটি বসিয়ে দিচ্ছি এবং কোডটা বসানোর পরে আপনাকে কনফার্মে ক্লিক করে আপনার বিকাশের পিন নাম্বারটা দিতে হবে এবং দেওয়ার সাথে সাথে আপনার অ্যাকাউন্ট থেকে কোড ফি 20 টাকা কেটে নেবে এবং ফিটি এখান থেকে কেটে নেওয়ার পরে আপনাকে সাইটটা রিডাইরেক্ট হয়ে হচ্ছে আপনাকে পরবর্তী ধাপে নিয়ে যাবে। অ্যান্ড আসার পরে আপনি এরকম একটি মেসেজ দেখতে পারবেন যে আগামী 7 দিনের মধ্যে অবশ্যই আপনার আবেদনটা জমা করতে হবে, অন্যথায় কিন্তু পুনরায় হচ্ছে আপনাকে 25 টাকা আপনাকে পেমেন্ট করতে হবে। তারপর হচ্ছে আপনি এখানে আবেদন ফর্মের উপরে ক্লিক করবেন। তারপর হচ্ছে আপনি যে সূত্রে মিউটেশন আবেদন করবেন সেটা এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। এখানে দুটি অপশন থাকবে, সরাসরি রেকর্ডিং মালিকের খতিয়ান হতে এবং মিউটেশন খতিয়ান হতে। এবং মিউটেশন খতিয়ান হচ্ছে খতিয়ান থেকে খতিয়ান, অর্থাৎ মিউটেশন থেকে মিউটেশন করলে দ্বিতীয় অপশনটা সিলেক্ট করবেন। এবং যে এক্ষেত্রে যদি আপনার দলিল থাকে বা আপনি যদি জায়গা ক্রয় করে থাকেন সেক্ষেত্রে সরাসরি রেকর্ডিং মালিকের খতিয়ান হতে এটা সিলেক্ট করবেন। এবং কিভাবে মালিকানা অর্জন করেছেন যদি ক্রয় করে থাকেন ক্রয় সিলেক্ট করবেন। তাছাড়া আপনার যদি অন্যান্য খাত হয়ে থাকে সেক্ষেত্রে আপনি আপনার খাতটা সিলেক্ট করে দিবেন। তারপর গ্রহীতা বা আবেদনকারী যদি 18 বছর কম বয়সী হয় সেক্ষেত্রে কিন্তু আপনার হচ্ছে একজন প্রতিনিধি প্রয়োজন হবে। এখানে হাতে সিলেক্ট করলে কিন্তু আপনি দেখেন এখানে কিন্তু প্রতিনিধি তথ্য চলে আসছে। এক্ষেত্রে শুধুমাত্র যারা অপ্রাপ্ত বয়স্ক 18 বছরের নিচে তাদের যদি খারিজ করতে চান সেক্ষেত্রে অপশনটা প্রয়োজন হবে। তবে এই ক্ষেত্রে আমাদের আবেদন করে কিন্তু 18 বছরের উপরে, সো আমরা এটা না সিলেক্ট করলাম। আপনি কি প্রতিনিধির মাধ্যমে আবেদন করেছেন? যদি প্রতিনিধির মাধ্যমে না করে থাকেন না সিলেক্ট করবেন। আবেদনকারী বা গ্রহীতার তথ্য এখান থেকে সিলেক্ট করতে হবে। আপনি কি একক নামে মিউটেশন করবেন না যৌথ নামে মিউটেশন করবেন সেটা এখান থেকে সিলেক্ট করতে হবে। একক হলে আপনি এখানে একক সিলেক্ট করবেন, যৌথ হলে যৌথ সিলেক্ট করবেন। এবং যৌথ সিলেক্ট করার সাথে সাথে দেখেন এখানে কিন্তু একাধিক ব্যক্তির তথ্য অ্যাড করা অপশন চলে আসবে। ওকে, আমরা একক একটা মিউটেশন আবেদন করবো, সো একক রাখলাম। তারপর হচ্ছে আবেদনকারী বা গ্রহীতা এখানে প্রাপ্তবয়স্ক হলে প্রাপ্তবয়স্ক সিলেক্ট করবেন, অপ্রাপ্তবয়স্ক হলে অপ্রাপ্তবয়স্ক সিলেক্ট করবেন। তাছাড়া প্রবাসী বা নিশ্চিত রয়েছে, আমরা এখানে প্রাপ্তবয়স্ক সিলেক্ট করলাম যেহেতু আমাদের আবেদনকারী প্রাপ্তবয়স্ক। তারপর সেখানে আবেদনকারীর একটা ছবি আপলোড করতে হবে 300x300 পিক্সেলের ভিতরে, 300 kbps-এর ভিতরে। তার জন্য এখানে যে প্লাস বাটনটা রয়েছে এটাতে ক্লিক করবেন। ক্লিক করে হচ্ছে আপনার ছবিটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন 300x300 পিক্সেলে। ওকে, ছবিটা আপলোড করার পরে এখানে প্রোফাইল থেকে আপনার বেশ কিছু তথ্য চলে আসবে। শুধুমাত্র এখানে আপনার লিঙ্গ, তারপর হচ্ছে আপনার ঠিকানাটা এখানে সিলেক্ট করতে হবে। এখানে হচ্ছে আপনার দলিল কিংবা আপনার যে এনআইডি কার্ড রয়েছে এনআইডি কার্ড কিংবা দলিলের যে তথ্য সেখান থেকেও কিন্তু আপনার ঠিকানাটা আপনি পেয়ে যাবেন। সেখান থেকে ফলো করে আপনার বিভাগ, জেলা, উপজেলা সিলেক্ট করবেন। তারপর হচ্ছে আপনার বাসা এবং হোল্ডিং নাম্বার। এক্ষেত্রে আপনার এনআইডি কার্ডের ব্যাকপার্টে আপনার বাসা বা হোল্ডিং নাম্বারটা পেয়ে যাবেন। এখানে আপনি আপনার বাসা অথবা হোল্ডিং নাম্বারটা আপনি এখানে লিখে দিতে পারেন। ওকে, আমরা এখানে বাসা অথবা হোল্ডিং নাম্বারের যে সেকশনটা রয়েছে এখানে হচ্ছে আমরা এখানে আবেদনকারীর বাসার নাম অথবা হোল্ডিং নাম্বারটা এখানে আমরা লিখে দিচ্ছি। ওকে, আমরা এখানে বাসার নামটাই লিখে দিচ্ছি। অর্থাৎ যদি আপনার আইডি কার্ডের পিছনে কোনো নির্দিষ্ট ব্যক্তির নামে আপনার বাড়ির নাম থাকে সেক্ষেত্রে আপনি বাড়ির নাম দিয়ে দিতে পারেন। অথবা আপনার দলিলে কিভাবে রয়েছে বাসা বা হোল্ডিং নাম্বারের অপশনটা সেটা আপনি লক্ষ্য করতে পারেন। তারপর হচ্ছে নিচে গ্রাম বা রাস্তা, এক্ষেত্রে হচ্ছে আপনার গ্রামের নামটা দিয়ে দিবেন। আমরা এখানে গ্রামের নাম দিয়ে দিলাম। তারপর হচ্ছে ডাকঘর দিয়ে দিতে হবে। এখানে আমরা ডাকঘরটা লিখে দিচ্ছি। ডাকঘরের সাথে আমরা পোস্ট কোডটাও লিখে দেবো। ওকে, তারপর হচ্ছে নিচে যদি আপনার সিটি কর্পোরেশনের আওতা থাকেন সিটি কর্পোরেশন দিবেন, না থাকলে দেওয়ার দরকার নেই। এখান থেকে সংরক্ষণের উপরে ক্লিক করবেন। তারপর সকল আবেদনকারী প্রতিটি তফসিলে মালিকানা দলিল অন্তর্ভুক্ত আছেন কিনা এটা হচ্ছে অবশ্যই আপনাকে টিক দিতে হবে। ওকে, তারপর হচ্ছে আমরা নিচের দিকে চলে যাই এবং এখানে 4.1 যে দলিলের ভিত্তিতে আপনি মিউটেশন করবেন সেই দলিলের তথ্যটা এখানে ফিল আপ করতে হবে। তার জন্য প্রথম হচ্ছে দলিল নাম্বারটা দিতে হবে এবং দলিলের নাম্বারটা হচ্ছে আপনার দলিলের উপরের পাতা আপনি পেয়ে যাবেন। এবং দলিল রেজিস্ট্রেশনের তারিখটা হচ্ছে আপনি তফসিলের পাতা অথবা
আপনার প্রথম পাতার নিচে দিকেও কিন্তু আপনার দলিল রেজিস্ট্রেশনের তারিখটা আপনি দেখতে পাবেন। আপনি দলিল রেজিস্ট্রেশন তারিখটা এখানে দিয়ে দিবেন সিলেক্ট করে। তারপরে দলিলের মূল্য এবং ডিজিটাল দলিল করে থাকলে অবশ্যই কিন্তু আপনার দলিলের মূল্য থাকবে। আর যদি আগের দলিল হয়ে থাকে সেক্ষেত্রে হচ্ছে দলিলের মূল্য দেওয়া লাগবে না। ওকে, আমরা এখান থেকে দলিলের মূল্যটাও দিয়ে দিচ্ছি, যেহেতু আবেদনকারী ডিজিটাল দলিল কিছুদিন হয়েছে দলিল করছে, সো আমরা এখানে দলিলের মূল্যটা দিয়ে দিতেছি। দলিলের প্রথম পাতায় কিন্তু দলিলের মূল্য থাকে। তারপর হচ্ছে দলিলের মোট পৃষ্ঠা, এবং এখানে একটা বিষয় লক্ষ্য করবেন, যেমন এখানে দেখেন, এখানে মূল দলিল বা অবিকল নকলের প্রথম ও শেষ পাতার এপিঠ ও পিঠ সহ অন্যান্য সকল পাতা কিন্তু আপনাকে কাউন্ট করতে হবে বা স্ক্রিন করতে হবে। তারপর নিচে হচ্ছে আপনার সাব রেজিস্ট্রি অফিসের নামটা সিলেক্ট করতে হবে। তারপর হচ্ছে আপনার দলিলটা এখানে 1.25 এমবির ভিতরে হচ্ছে আপনাকে আপলোড করতে হবে। ওকে, আমরা এখানে দলিলটা আপলোড করে দেব 1.25 এমবির ভিতরে। এখানে আমাদের দলিলটা আমরা স্ক্যান করে পিডিএফ করে রেখেছি, আমরা এখানে দলিলটা আপলোড করে দিচ্ছি। এবং এখানে যখন আপনার দলিলটা আপলোড হবে, এখানে আই বাটনে ক্লিক করলে কিন্তু আপনার দলিলের প্রিভিউটা কিন্তু আপনি দেখতে পারবেন। এবং এক্ষেত্রে আমরা আমাদের দলিলের প্রথম এবং শেষ পাতা কিন্তু এপিডিএফ সহ বাকি সকল পাতা কিন্তু আমরা স্ক্যান করেছি। তারপর নিচে আপনার তফসিলের মধ্য থেকে আপনার মৌজাটা সিলেক্ট করতে হবে, আপনি কোন মৌজায় আপনার নামজারিটা করছেন। মৌজাটা সিলেক্ট করার পরে এখানে জমি তথ্য যুক্ত করার উপরে ক্লিক করতে হবে। তারপর হচ্ছে আপনার দলিল নাম্বারটা এখান থেকে সিলেক্ট করবেন। তারপর হচ্ছে হোল্ডিং নাম্বার এখানে আপনাকে দিতে হবে। এবং এক্ষেত্রে আপনার যদি খাজনা রসিদ থেকে থাকে, আপনার খাজনা রসিদে কিন্তু আপনার হোল্ডিং নাম্বার থাকবে। আপনি আপনার খাজনা রসিদ থেকে হোল্ডিং নাম্বারটা কালেক্ট করতে পারবেন। ওকে, আমরা এখানে আমাদের হোল্ডিং নাম্বারটা এখানে লিখে দিচ্ছি। হোল্ডিং নাম্বারটা লেখার পরে জরিপের নাম থেকে এখানে আমরা বিআরএস সিলেক্ট করলাম, যেহেতু আমাদের খতিয়ান ধরনটা বিআরএস। অথবা আপনার যদি নামজারি থাকে, আপনার যে জায়গাটা আপনি কিনেছেন ওনার যদি নামজারি থাকে নামজারি সিলেক্ট করতে পারেন। তারপর হচ্ছে খতিয়ান নাম্বার সিলেক্ট করে যাচাই কোন উপরে ক্লিক করলে আপনার খতিয়ান থেকে কিন্তু প্রাপ্ত দাগ নাম্বারগুলো আপনি এখানে দেখতে পারবেন। ওকে, আমরা দেখতে পাচ্ছি যে আমাদের খতিয়ান থেকে এখানে আমাদের দাগ নাম্বার চলে আসছে। ওকে, আমরা এই দাগের ভিতরে কিন্তু আমাদের যে জায়গাটা রয়েছে সেটা আমরা খারিজ করব। আমরা এখানে আমাদের আবেদনের দাগ নাম্বারটা দেখতে পেলাম। তারপর হচ্ছে নিচে এখানে দাগ নং এর একটা অপশন রয়েছে, এখানে দেখেন এই দাগ নং থেকে হচ্ছে আমরা দাগ নাম্বারটা এখানে সিলেক্ট করব। ওকে, দাগ নাম্বারটা আমরা সিলেক্ট করে দিলাম। তারপর হচ্ছে আবেদনের বর্ণিত শ্রেণী, এখানে আপনার জমিটা আর শ্রেণীটা আপনি এখানে দেখতে পারবেন, এবং আপনার এই দাগে কতটুকু সম্পত্তি রয়েছে সেটাও কিন্তু আপনি এখানে দেখতে পারবেন। আমরা এখানে কিন্তু আমাদের দাগে কতটুকু সম্পত্তি রয়েছে সেটা দেখতে পাচ্ছি। এবং এখানে আমাদের শ্রেণীটা হচ্ছে বাড়ি, আমরা বাড়ি সিলেক্ট করে দিলাম। তারপর হচ্ছে নিচে জমির পরিমাণ থেকে জমির পরিমাণটা এখানে লিখে দিতে হবে। এখানে একর, শতক, অযুতাংশ, লক্ষাংশ রয়েছে। ওকে, শ্রেণীটা তো যেহেতু সিলেক্ট করলাম, নিচে হচ্ছে আমরা জমির পরিমাণ লিখে দিচ্ছি। এখানে আমরা শতকের ঘরে শতক কতটুকু আমাদের সম্পত্তি, যেমন আমরা 4 শতক, এবং অযুতাংশের গড়ে যদি পয়েন্ট থেকে থাকে সেক্ষেত্রে হচ্ছে আপনি অযুতাংশের গড়ে লিখে দেবেন। ওকে, আমাদের জায়গাটা যেহেতু 4 শতকের উপরে, সো আমরা এখানে পয়েন্টের গড়েও লিখে দিলাম। ওকে, তারপর হচ্ছে নিচে আবেদনে বর্ণিত তফসিল, যদি বাড়ি হয় বাড়ি সিলেক্ট করবেন। এক্ষেত্রে হচ্ছে বাড়ির নাম্বার অর্থাৎ বাড়ির হোল্ডিং নাম্বার দিয়ে দিবেন। তারপর হচ্ছে বাড়ির নাম, অর্থাৎ আপনার যদি বাড়ির নাম থাকে বাড়ির নামটা এখানে লিখে দিতে পারেন, যেটা আপনার আইডি কার্ডের পেছনে আপনি লক্ষ্য করবেন। তারপর হচ্ছে নিচে সংরক্ষণের উপর আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনি জমির তফসিলটা দেখেন এখানে কিন্তু অ্যাড হয়ে গেছে। দলিল নাম্বার, হোল্ডিং নাম্বার, জরিপের নাম, খতিয়ান নং, দাগ নং এবং জমির পরিমাণ, আমরা ইন টোটাল সব ডিটেলস কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি, এবং জমির পরিমাণটাও কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। এখানে দেখেন সর্বমোট কতটুকু সম্পত্তি সেটাও দেখাচ্ছে। তারপর হচ্ছে আরো জমির তথ্য যুক্ত করুন। যদি একাধিক দাগ থাকে বা আপনার যদি আরো কোনো খতিয়ান থাকে, একের অধিক যদি খতিয়ান থাকে, সেক্ষেত্রে আপনি আরো জমির তথ্য যুক্ত করুন। এটাতে গিয়ে হচ্ছে বাকি তথ্যগুলো ফিল আপ করতে পারবেন। ওকে, আমরা হচ্ছে একটা খতিয়ানে এক দাগে কিন্তু আমরা জমিটা খারিজ করছি, এক দাগে রাখলাম। তারপর হচ্ছে এখানে দাতার তথ্য এখানে আমাদেরকে দিতে হবে। তার জন্য প্রথম হচ্ছে আমরা দাতার নামটা এখানে সিলেক্ট করলাম। তারপর হচ্ছে দাতার পিতার নাম, মাতার নাম, এবং এখানে আরেকটা বিষয় লক্ষ্য করেন, উপরে কিন্তু মালিক নির্বাচন করুন একটা অপশন রয়েছে, দাতা জীবিত না মৃত। এক্ষেত্রে কিন্তু আমাদের দাতা জীবিত, তার কারণ আমরা কিন্তু বাই ডিফল্ট যেটা রয়েছে জীবিত সেটাই সিলেক্ট করলাম। তবে আপনার
দাতা যদি মৃত হয় বা আপনি ওয়ারিশের কাছ থেকে সম্পত্তি ক্রয় করে থাকেন, সেক্ষেত্রে মৃত দেখাইলে কিন্তু ওনার ওয়ারিশ সনদ প্রয়োজন হবে এবং কার কাছ থেকে আপনি সম্পত্তি ক্রয় করেছেন সেটা রেফারেন্স কিন্তু আপনাকে দেখাতে হবে এবং সেক্ষেত্রে অবশ্যই বাধ্যতামূলক ওয়ারিশ সনদ প্রয়োজন হবে। ওকে, আমরা এখানে জীবিত রাখলাম, দাতার পিতার নাম মাতার নাম লিখে দিলাম। তারপর হচ্ছে দাতার ঠিকানা এখানে বিভাগ, জেলা, উপজেলা সিলেক্ট করলাম। তারপর হচ্ছে এখানে ঠিকানার একটা বক্স বা সেকশন রয়েছে, এখানে আমরা দাতার গ্রাম এবং ডাকঘরটা এখানে লিখে দেব। ওকে, গ্রাম এবং ডাকঘর লেখার পরে নিচের দিকে আপনাকে স্ক্রল করা হচ্ছে, আপনি দাতার কাছ থেকে কতটুকু সম্পত্তি ক্রয় করেছেন সেটাও কিন্তু আপনাকে এখানে দেখিয়ে দিতে হবে। ওকে, আমরা এখানে ঠিকানা সেকশনটা একটু ভালোভাবে লিখে দিলাম। ওকে, আমরা ঠিকানার সেকশনটা পূরণ করে ফেললাম। ওকে, ঠিকানার সেকশনটা পূরণ করার পরে নিচে কিন্তু এখানে দেখেন, এখানে কিন্তু আমরা 498 কয়েন এর উপরে যে অংশটা ক্রয় করেছি বা সম্পত্তিটা ক্রয় করেছি সেটা আমরা এখানে দেখিয়ে দিলাম। 498 অধিকাংশ এবং 50 লক্ষাংশ। তারপর হচ্ছে সংরক্ষণের উপরে আপনাকে ক্লিক করতে হবে এবং ক্লিক করার সাথে সাথে দাতার তথ্যটা কিন্তু এখানে অ্যাড হয়ে গেল। দেখেন দাতার তথ্য কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে। ওকে, তারপর 1.1 দেখেন দাতা এবং সর্বস্ব জরিপ কিংবা মিউটেশন রেকর্ডের মালিক একই কিনা। যদি একই হয় এটা হ্যাঁ থাকবে, আর যদি না হয় অর্থাৎ যদি আপনি ওয়ারিসদের কাছ থেকে সম্পত্তি ক্রয় করে থাকেন অর্থাৎ জমির যদি একাধিক বায় দলিল থাকে সেক্ষেত্রে কিন্তু এই অপশনটা প্রয়োজন হয়, অথবা সরাসরি মালিকের কাছ থেকে কিনলে কিন্তু এখানে আর কোনো কিছু করা লাগবে না, শুধু হ্যাঁ সিলেক্ট থাকবে। তারপর হচ্ছে নিচে ডকুমেন্ট সেকশনে এসে আমরা অন্যান্য যে অপশনটা রয়েছে এটাতে হচ্ছে আপনার বাকি ডকুমেন্টসগুলো আপলোড করতে হবে, যেমন খতিয়ান, খাজনা রসিদ, আইডি কার্ড কিংবা আরও যদি আদার্স ডকুমেন্টস থাকে সেটা হচ্ছে আপনি অন্যান্য সেকশনে আপনি আপলোড করবেন। তারপর হচ্ছে সংরক্ষণে ক্লিক করে পরবর্তী ধাপে চলে যেতে হবে। তারপর হচ্ছে এখানে আপনার আবেদন সংক্রান্ত ঘোষণা থেকে গ্রহীতার মালিকানা দাবি সেটিকে আছে কিনা হ্যাঁ, তারপর হচ্ছে জমি দখলে আছে কিনা হ্যাঁ, এবং আদালতে নিষেধাজ্ঞা আছে কিনা নাই। তারপর হচ্ছে আবেদনকৃত জমিতে সরকারি স্বার্থ আছে কিনা এটাতে না সিলেক্ট করতে হবে। তারপর হচ্ছে আবেদনকৃত জমির খাজনা রসিদ পরিশোধ করা হয়েছে কিনা বা ভূমি উন্নয়ন করে পরিশোধ করা হয়েছে কিনা এটি হ্যাঁ সিলেক্ট করতে হবে এবং গ্রহীতাদের এই মুজায় কোনো খতিয়ান আছে কিনা এটা না থাকবে। তারপর হচ্ছে নিচে আপনি এখানে যার কাছ থেকে সম্পত্তি ক্রয় করেছেন, কতটুকু ক্রয় করেছেন সেটা আপনি এখানে একটা বক্স থাকবে সেটাতে লিখে দেবেন। তারপর হচ্ছে আমার কৃষি জমি হিসেবে 60 বিঘার উপরে জমি নেই, এটাতে টিক দিবেন। তারপর হচ্ছে আপনি আবেদন দাখিল করুন, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার এখানে দেখেন পরবর্তী ধাপে নিয়ে যাবে এবং আবেদনটাকে ফাইনাল সাবমিট করার পূর্বে কিন্তু আপনার আবেদনের ফর্মটা কিন্তু আপনি এখানে সম্পূর্ণ প্রিভিউ দেখতে পারবেন, আপনি কি কি তথ্য দিয়েছেন এবং এখানে ভালোভাবে চেক করে নেবেন। ভুল থাকলে কিন্তু আপনি এডিট করে পুনরায় সাবমিট করতে পারবেন। এবং এখানে ডকুমেন্ট সেকশনে কিন্তু আপনি কি কি ডকুমেন্টস আপলোড করেছেন, যেমন দলিল, খতিয়ান, খাজনা রসিদ ইত্যাদি ডকুমেন্টসগুলো দেখতে পারবেন। তারপর আবেদন ফর্মে তথ্য সঠিক এবং সংযুক্ত সকল ডকুমেন্টস স্পষ্টভাবে আপনি আপলোড করেছেন বা আবেদন করেছেন এটাতে টিক দিবেন। তারপর আবেদনের ট্র্যাকিং নাম্বারটা এখানে দেখতে পারবেন। নোটিশারি ফি 50 টাকা এখন আপনাকে পেমেন্ট করতে হবে। তার জন্য ইন্টারনেট ব্যাংকিং সিলেক্ট করে নেক্সট আপনি ক্লিক করলে আপনি বিকাশ কিংবা নগদের মাধ্যমে আপনার নোটিশারি ফিটা আপনি পেমেন্ট করতে পারবেন। আমরা বিকাশের মাধ্যমে পেমেন্ট করব, তার জন্য বিকাশ সিলেক্ট করে আমরা আমাদের বিকাশ নাম্বারটা এখানে টাইপ করে দিচ্ছি। দেন কনফার্মে ক্লিক করলে আপনার বিকাশ নাম্বারে একটা 6 ডিজিট ওটিপি কোড চলে যাবে। কোডটা হচ্ছে এখানে আপনাকে টাইপ করতে হবে। ওকে, আমরা এখানে কোডটা টাইপ করে দিচ্ছি, আমাদের বিকাশ নাম্বারে যে কোডটা আসছে। ওকে, কোডটি টাইপ করার পর আপনার বিকাশের পিন নাম্বার দিতে হবে এবং দেওয়ার সাথে সাথে আপনার অ্যাকাউন্ট থেকে নোটিশারি ফি 50 টাকা কেটে নেবে এবং ফিটি কেটে নেওয়ার সাথে সাথে আপনার আবেদনটি কমপ্লিটলি সাবমিটেড হবে এবং সাবমিটেড হওয়ার পরে আপনি দেখতে পারবেন আপনার আবেদনের নাম্বার এখানে দেখাচ্ছে, একটি আবেদন নাম্বার দেখতে পারবেন। তারপর আবেদন প্রিন্টে ক্লিক করলে আপনার আবেদনপত্রটা আপনি হচ্ছে এখান থেকে প্রিন্ট আউট করতে পারবেন, অথবা আপনার আবেদনপত্রটাকে হচ্ছে আপনি পিডিএফ আকারে সেভ করে নিতে পারবেন। ওকে, আমরা এখানে আমাদের আবেদনপত্রটা পেয়ে গেলাম। আমরা যে নামজারিটা আবেদন করেছি এই নামজারি আবেদন কপিটা এখানে দেখাচ্ছে এবং এটাকে আমরা সরাসরি এখান থেকে প্রিন্ট আউট করে নিচ্ছি। এবং আপনার আবেদন কপিটা প্রিন্ট আউট করার পরে আপনার যে পেমেন্ট রিসিপ্ট কপি, আপনি পেমেন্ট রিসিপ্ট কপিটাও কিন্তু ডাউনলোড করতে পারেন। তার জন্য হচ্ছে আপনাকে প্রোফাইল সেকশনের উপরে ক্লিক করতে হবে এবং ক্লিক করে ড্যাশবোর্ড সেকশনে গিয়ে মিউটেশন সেবাটাতে আপনাকে ক্লিক করতে হবে এবং মিউটেশন সেকশনের উপরে ক্লিক করার পরে আপনি এখানে দেখেন নিচে কিন্তু আপনার মিউটেশনের অবস্থাটা দেখতে পারবেন এবং এখান থেকে বিস্তারিত দেখুনের উপরে ক্লিক করবেন এবং ক্লিক করার পরে হচ্ছে আপনার নামজারি বা মিউটেশনের যে ড্যাশবোর্ড সেই ড্যাশবোর্ডটা আপনি এখানে দেখতে পারবেন এবং এখান থেকে হচ্ছে
আপনার নামজারি আবেদনের যে পেমেন্ট রিসিপ্ট সেটা হচ্ছে এখান থেকে আপনি কালেক্ট করতে পারবেন। ওকে, এবং এখান থেকে পেমেন্ট রিসিপ্টের উপরে আপনি যখন ক্লিক করবেন এবং ক্লিক করার সাথে সাথে হচ্ছে এখানে হচ্ছে আপনার নোটিশ জারি ফি এবং কোর্ট ফি যে আপনার রসিদটা অনলাইন মিউটেশন আবেদন ফি জমার যে রসিদ সেটা আপনি এখানে পেয়ে যাবেন। এটাকে এখান থেকে প্রিন্ট আউট করে নেবেন। তো এভাবে আপনারা যারা অনলাইনে ঘরে বসে নতুন নামজারি কিংবা মিউটেশনের আবেদন করতে চাচ্ছেন, আপনারা খুব ইজিলি কিন্তু আমার ভিডিওটি ফলো করে কিন্তু আপনারা ঘরে বসে নামজারি আবেদন করতে পারেন। যদি ভিডিওটি আপনাদের উপকার আসে রিকোয়েস্ট করবো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।